গত ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কত যুদ্ধ করে কুম্ভ মেলায় এসেছিলাম। এবার আজ 29 তারিখে মৌনী অমাবস্যার শাহী স্নানে কি হলো দেখাবো। আমরা ভোরবেলায় ফ্রেশ হয়ে ঘাটের দিকে রওনা দিলাম। তো গুড মর্নিং সকলকে। আজকে আমরা আছি মৌনী অমাবস্যায় কুম্ভ মেলাতে। ঠিক আছে, মৌনী অমাবস্যা দেখতে পাচ্ছেন। আজকে আমরা আছি, তো আজকে হচ্ছে অমৃত স্নান। তো অমৃত স্নানের উপলক্ষে আজকে আমরা সবাই কুম্ভ মেলায় চলে এসেছি। তো দেখুন, আজকে দেখাচ্ছি অমৃত স্নানে কেমন ভিড় হয়েছে, তারপরে কেমন করে আজকে এখানে সিচুয়েশন হ্যান্ডেল করা হচ্ছে, আর কত মানুষের ভিড়, কীরকম কি চলছে না চলছে চলুন দেখাবো। গত রাতে যত ভিড় দেখেছিলাম তারও দ্বিগুণ ভিড় সকালে চোখে পড়ল। আরও কাতারে কাতারে লোক তখনও ঢুকছে। আগত দর্শনার্থীরা স্নানে রত। ঘাটে ততক্ষণে দম বন্ধ করা ভিড়। এরই মধ্যে বহু সংখ্যক মানুষের স্নানের সময় পদপিষ্ট হয়েছেন, যেটা খুবই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। সকালে স্নান সেরে আমরা মেলা প্রাঙ্গণে দাঁড়িয়েছিলাম। জাস্ট দেখুন মহাকুম্ভের ভিড়, সত্যি কয়েক কোটি লোক এসছে, তার সংখ্যাটা আমি বলতে পারবো না। কাউকে দেখলাম দীক্ষা নিতে, কাউকে দেখলাম খোর কর্মে রত। এখানেই আমাদের সাথে দেখা হলো ইটালি থেকে আগত দর্শনার্থী। ওকে, আমাদের সাথে দেখা হয়েছে একজন বিদেশিনী বন্ধু, যিনি হচ্ছেন ইটালি থেকে এসেছেন। দেখছেন, তিনিও এসছেন কুম্ভতে। তো আমাদের দেশ বিদেশ একাত্ম হয়ে গেছে মেলায়। তো আমরা 29-এ স্নান সেরে ব্যাগ গুছিয়ে চললাম কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। এত ভারী ব্যাগ নিয়ে হাঁটাও দুষ্কর। তো আমাদের আজকে হচ্ছে কুম্ভ শেষ দিন, তো আমরা ভীষণ এনজয় করলাম। আর হচ্ছে আজকে শেষ দিনে আমরা দেখতে পাচ্ছেন সবাই ব্যাক করে যাচ্ছি। তো আজকে মৌনী অমাবস্যা স্নান কমপ্লিট, সবাই এখন স্নান করতে ঢুকছে। আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন চললাম। যেতে যেতে এক জায়গায় ভান্ডারে খিচুড়ি আর রাজমা ধরিয়ে দিচ্ছিল। খুবই অমৃত ছিল সেই স্বাদ। তো তারপরেই বেরিয়ে আমাদের গাড়ি ছুটে চলল। তারপর ঠিক বিহার ঢোকার আগে সেম জ্যাম পায়। সেই জ্যাম যাওয়ার আগে একটা হোটেলে কুলচা ও শাহী পনির এবং গোলাপ জামুন ডিনার সেরেছিলাম। তারপর এত বেশি জ্যাম আর ভিড় পায় রাস্তায় যে আমরা বারাণসী কাশী বিশ্বনাথ মন্দিরে ঢুকতে পারিনি, যেটাই আমার মনকে খুবই বিষণ্ণ করে তুলেছিল। তারপর যথারীতি 29-এ সারা রাত আমরা এমনই জ্যামে আটকাই যে আমাদের গাড়ি এক ফোঁটাও নড়েনি। 30-এ ভোর হয়ে গিয়েও জ্যাম ছাড়েনি। স্থানীয় লোকেদের সহায়তায় সকাল 7টায় আবার গাড়ি চলা শুরু হয়। আমরা সারা রাত রোডে গাড়িতে বসেই কাটিয়েছি। হাইওয়ে যেহেতু ভীষণ জ্যাম, তাই আমরা ডিসাইড করি গ্রামের ভিতর দিয়ে গিয়ে বোধগয়াতে উঠব। ভিড় এড়াতে আমরা গ্রামের রাস্তা ধরি।
যেতে যেতে চোখে পড়ল ফল্গু নদী। এই সেই অভিশপ্ত নদী। অভিশপ্ত বলার কারণ, রাম লক্ষ্মণ ও সীতা 14 বছরের জন্য বনবাসে গেলে সেই শোকে দেহত্যাগ করেছিলেন রাজা দশরথ। বনবাস চলাকালীন পিতার মৃত্যুর খবর পান রাম। দশরথের সাধ্যকর্ম সম্পন্ন করতে বিহারের গয়ায় পৌঁছান রাম, লক্ষ্মণ ও সীতা। সীতাকে ফল্গু নদীর তীরে বসিয়ে রাম লক্ষ্মণ শ্রাদ্ধের জন্য জরুরি জিনিসপত্র সংগ্রহ করতে যান। কিন্তু তাদের ফিরতে দেরি হওয়ায় দশরথ সেখানে উপস্থিত হয়ে সীতার কাছে পিণ্ড প্রার্থনা করেন। তার আকুতি দেখে কাতর সীতা নিজের শ্বশুরমশাইয়ের তর্পণ করার সিদ্ধান্ত নেন। দশরথের পিণ্ডদানের কাজে সাক্ষী থাকে এক ব্রাহ্মণ, ফল্গু নদী, একটি কাক, গরু ও তুলসী পাতা। খুশি মনে সীতার দান করা পিণ্ড গ্রহণ করে তৃপ্ত হন দশরথ। কিছু পরে রাম ও লক্ষ্মণ ফিরে এসে ঘটনা জানতে পেরে বিশ্বাস করতে চান না যে পুত্র সন্তান ছাড়া সাধ্য করা সম্ভব। সাক্ষী থাকলেও রামের রোষের মুখে পড়ার ভয়ে ব্রাহ্মণ, ফল্গু নদী, তুলসী, কাক ও গরু সবাই মিথ্যা কথা বলেন যে সীতা কোনো তর্পণ করেননি। কিন্তু স্থানে উপস্থিত একটি বটগাছ জানায় যে সীতা সব নিয়ম মেনে পিণ্ডদান করেছেন এবং দশরথ তা গ্রহণ করেছেন। সীতা ক্রুদ্ধ হয়ে ব্রাহ্মণ, ফল্গু নদী, তুলসী ও কাক, গরু সবাইকে অভিশাপ দেন। ফল্গু নদী এরপর সীতার অভিশাপে শুকিয়ে যায়। মাটির তলায় চলে যায় ফল্গুর সব জল। সেই থেকে এই নদী অন্তঃসলীলা। যাই হোক, আপনাদের গল্প শোনাতে শোনাতে আমরা এসে পৌঁছলাম বোধগয়াতে। প্রথমে যে মনস্ট্রিতে গেলাম সেখানে দেখুন কাজ হচ্ছে, তাই ঢোকা সম্ভব হয়নি। তারপর ওখান থেকে চলে গেলাম পরপর একের পর এক মনস্ট্রিগুলো দেখে নিতে। রাজকীয় এই ভুটান মঠটি দেখছেন, এটি এই অঞ্চলে সবচেয়ে চমৎকার মঠগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত। এই মঠটি ভুটান রাজ্যের ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এটি তার অপূর্ব ঐতিহ্যবাহী ভুটানি স্থাপত্যের জন্য আলাদা, যেখানে গৌতম বুদ্ধের জীবনে বিস্তারিত খোদাই এবং সুন্দর চিত্রকর্ম রয়েছে। ভিতরে দেখুন একটি অসাধারণ 7 ফুট লম্বা সোনার প্রলেপযুক্ত বুদ্ধ মূর্তি রয়েছে, যা ভক্ত এবং পর্যটক উভয়দের জন্যই একটি প্রধান আকর্ষণ। মঠটি কেবল ধ্যানের জন্য একটি শান্ত পরিবেশ প্রদান করে তাই নয়, বরং ভুটান এবং ভারতের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে শক্তিশালী করার জন্য কাজ করে। সবুজ উদ্যান এবং যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা শান্ত পরিবেশকে বাড়িয়ে তোলে। আমি চলে এসেছি এখন বুদ্ধ বিহারে। ঠিক আছে, আমাদের বারাণসী ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে ভীষণ ভিড়ের জন্য। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন বুদ্ধ বিহারের ভিডিওগুলি। ঠিক আছে, তো আজকে খুবই শরীর খারাপ আমার, তো আপনাদের জন্য এই বুদ্ধ বিহারের ভিডিওটা রেডি করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা দেখুন বুদ্ধ বিহার কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। মনেস্ট্রিগুলো দেখতে দেখতে তখন মাথার মধ্যে ঘুরছে, গৌতম বুদ্ধ একসময় এই জায়গাতেই নির্বাণ লাভ করেছিলেন। মূল মহাবোধি মন্দিরে কোনো মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, ইলেকট্রিকের জিনিস অ্যালাউ নেই, তাই মূল মন্দিরের ফটো বা ভিডিও নেওয়া সম্ভব হয়নি। কিন্তু বাকি মনেস্ট্রিগুলির ছবি ও ভিডিও নিতে পেরেছি। এটি হচ্ছে ইন্দোসান নিপ্পন জাপানি মন্দির, যেটা বোধগয়ায় সবচেয়ে শান্ত এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ আকর্ষণগুলির মধ্যে একটি। এই জাপানি বৌদ্ধ মন্দিরটি তার স্থাপত্য, সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং জটিল কাঠের কাজের জন্য আলাদা। এটি 1972 সালে নির্মিত হয়েছিল এবং এতে জাপানি ধাঁচের নকশা নির্মাণ করা রয়েছে, যা এলাকার অন্যান্য ভবন থেকে বেশ আলাদা। মন্দিরে শান্ত পরিবেশে ধ্যান প্রতিফলনের জন্য সহায়ক। মন্দিরের ভিতরে দর্শনার্থীদের দেখুন ভগবান বুদ্ধের স্মরণ কিভাবে করছেন তারা। মন্দিরের চারপাশে শান্ত এবং সুরক্ষিত বাগানটি অবস্থানের শান্তিকে আরও বাড়িয়ে তোলে। বৌদ্ধদের জন্য এই স্থানটিও গুরুত্বপূর্ণ, কারণ বোধগয়া সেই স্থান যেখানে ভগবান বুদ্ধ বোধি বৃক্ষের নিচে জ্ঞান অর্জন করেছিলেন। চীনা তীর্থযাত্রী হিউয়েন-সাং 637 খ্রিস্টাব্দে বোধগয়ায় এসেছিলেন এবং তিনিই প্রথম এই মহাবোধি মন্দিরগুলো সম্পর্কে বর্ণনা দিয়েছিলেন। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে।
এত সুন্দর, এত শান্ত, নিরিবিলি একটা শৃঙ্খল জীবন, মনটা সত্যিই ভালো হয়ে গিয়েছিল। কোথাও যেন সমস্ত ক্লান্তি, রাগ, অভিমান শেষ হয়েছিল বুদ্ধের শান্ত স্নিগ্ধতার ছোঁয়া পেয়ে। সামনে দেখতে পাচ্ছেন থাই মনেস্ট্রি। এই থাই মঠটি শহরের অন্যতম প্রধান এবং শান্ত বিদেশি মঠ। এটি তার অনন্য স্থাপত্য নকশার জন্য পরিচিত, যা ভারতের থাই স্থাপত্যের প্রধান উপস্থিতিকে চিহ্নিত করে, একটি শান্ত পরিবেশ প্রদান করে। এটি এমন একটি জায়গা যেখানে দর্শনার্থীরা ধ্যান এবং আধ্যাত্মিকতায় নিজেদের নিমজ্জিত করতে পারেন। মঠটি সোনালী টাইলস দিয়ে ঢাকা, ঢালু এবং বাঁকা ছাদ দিয়ে সজ্জিত, যা থাই মন্দিরগুলোর একটা সাধারণ বৈশিষ্ট্য। এখন যে মূর্তিটিকে আপনারা দেখছেন সেটি প্রায় 80 ফুট উচ্চতা, লম্বা, এবং এই চিত্তাকর্ষক মূর্তিটি শান্তি ও প্রশান্তির প্রতীক। সারা বিশ্ব থেকে দর্শনার্থীদের আকর্ষণ করে এই মূর্তিটি। জাপানে বৌদ্ধ ভিক্ষুদের দ্বারা নির্মিত এই মহান বুদ্ধ মূর্তিটি জাপানের দাইজোকিও সম্প্রদায়ের অর্থায়নে নির্মিত হয়েছিল। নির্মাণ কাজটি 1982 সালে শুরু হয়েছিল এবং 1989 সালে সম্পন্ন হয়েছিল। উন্মোচনের একটি জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরম পবিত্র দলাই লামা, যিনি মূর্তিটির পিছনে পবিত্র বোধিবৃক্ষ রোপণ করে মূর্তিটি পবিত্র করেছিলেন। এই মূর্তিটিতে বুদ্ধকে পৃথিবীর স্পর্শ মুদ্রায় উপবিষ্ট দেখানো হয়েছে, যা জ্ঞানার্জনের মুহূর্তকে প্রতীকী করে, এবং এটি বেলে পাথর এবং লাল গ্রানাইট দিয়ে খোদাই করা হয়েছে। ইচ্ছা ছিল আরও কিছুক্ষণ থাকা, কিন্তু ওই যে রাস্তার জ্যামের ভয় আর বাড়ি ফেরার তাড়া। মনে মনে পণ করলাম আমি আবার আসব, জানি না কবে, কিন্তু অবশ্যই আসব কাশী বিশ্বনাথ দর্শনে ও আবার বোধগয়া দর্শনে। মহাদেবের প্রতি অভিমান নিয়েই চললাম বাড়ির উদ্দেশ্যে। আবার সেই বোধগয়ার জ্যাম। 30 তারিখ পুরোটাই হাইওয়েতে বসে কাটিয়ে দিলাম। 31 তারিখ ফাইনালি গাড়ি নড়ল আর এসে পৌঁছালাম দুর্গাপুরে। সত্যি বলতে এত জ্যাম সত্যি কোনোদিন ফেস করিনি। সারা দিন গাড়িতে বসে থাকা, উইদাউট ফুড, ওয়াশরুম, জার্নিটা খুব কষ্টকর হয়েছিল, কিন্তু সাথে নিয়ে আসলাম মহাকুম্ভের এক অন্যরকম এক্সপিরিয়েন্স। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পর্বে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন।